গুড আফটারনুন। স্টিল কানেকশন ডিজাইনের ক্লাসে সবাইকে স্বাগতম। আহ, আজ আমরা দেখব হাই স্ট্রেন্থ বোল্ট কিভাবে ইনস্টল করতে হয়। এখানে আচ্ছা, আর্টিকেল টাইটেলই হচ্ছে ইনস্টলেশন অফ হাই স্ট্রেন্থ বোল্টস। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে আমাদের তিন ধরনের বোল্ট আছে। A307, যেটা আমরা ম্যানুয়াল স্ট্রেন্থ বোল্ট বলতে পারি, যেটা আসলে খুব কম ইউজ হয় বাংলাদেশে, যদিও বইটাই প্রিডমিনেন্টলি ব্যবহৃত হয়। কিন্তু ইউএসএ তে ফর এক্সাম্পল নর্মাল স্ট্রেন্থ বোল্ট A307 বোল্ট না ইউজ হয় না বললেই চলে। বেশিরভাগই ব্যবহৃত হয় হাই স্ট্রেন্থ বোল্ট, যেটা আসলে দুইটা ক্লাসে বিভক্ত। একটা হচ্ছে গ্রুপ এ, যেমন A325 বোল্ট, আর হচ্ছে গ্রুপ বি, যেটার স্ট্রেন্থ গ্রুপ এর চেয়েও একটু বেশি, যেমন A490 বোল্ট। তো এই হাই স্ট্রেন্থ বোল্ট আসলে কিভাবে ইনস্টল করতে হয় সেটার প্রসিডিউরটাই এই লেকচারে দেখতে চাই। এবং নেক্সট লেকচার আসলে যে স্লিপ ক্রিটিক্যাল কানেকশন আমরা দেখব। তো এই স্লিপ ক্রিটিক্যাল কানেকশনেই যদি আমরা অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের এই হাই স্ট্রেন্থ বোল্ট ইনস্টলেশনের এই হাই স্ট্রেন্থ বোল্টের যে প্রিটেনশন আছে সেটা কিভাবে অ্যাচিভ করতে হবে এই ইনস্টলেশন প্রসিডিউরের মাধ্যমে, সেটা জানাটা আসলে জরুরি। তো এটা বেসিক্যালি স্লিপ ক্রিটিক্যাল কানেকশনের জন্যই লাগবে। তার আগেই এই জন্য এই আলোচনাটা আসছে। তো এখানে আমি একটু পড়ে যেতে চাই যে আহ, এই প্রিটেনশনটা আসলে কেন প্রয়োজন হবে, এবং হাই স্ট্রেন্থ বোল্ট আমরা কিভাবে ইনস্টল করব সেই প্রিটেনশন অর্জন করার জন্য, সেটা বলছি। তো প্রিটেনশন কি সেটারও আলোচনা এখানে আসলে চলে আসবে। In certain cases, high strength bolts are installed to such a degree of tightness that they are subjected to extremely large tensile forces. মানে আমরা হাই স্ট্রেন্থ বোল্টকে নাট, এই হেড এবং নাট দিয়ে এত টাইট করতে পারি যে, তাহলে খুব বেশি টাইট করলে আসলে কি হবে? টাইট করা মানে কিন্তু এটা লেন্থ শর্টেনিং করতে চাওয়া। তো তার মানে লেন্থ শর্টেনিং না, আসলে থ্রেডের মাধ্যমে আমি টাইট করলে কি হবে, লেন্থে আসলে ইলংগেশন হবে। তো লেন্থ ইলংগেশন হলে নিশ্চয়ই তার মধ্যে আসলে কি হবে, ফোর্স ডেভেলপ করবে। মানে যদিও বা নাট টাইট করলে আসলে লেন্থ শর্ট হয়, কিন্তু বেসিক্যালি আমি যে দুইটা পার্ট কানেক্ট করছি তা যদি কমপ্রেস না হয়, তাহলে বোল্টের কিন্তু আসলে মানে লেন্থ শর্টেনিং হলেও ওভারঅল ইলংগেশনটা হচ্ছে। লেন্থ শর্টেনিং হওয়ার মাধ্যমেই কিন্তু, যেহেতু কানেক্টেড পার্ট শর্ট হচ্ছে না, তার মানে বোল্টের ইলংগেশনটা হবে। তো তাহলে কি হবে, তার মধ্যে টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে, টেনসাইল ফোর্স ডেভেলপ করবে, ঠিক আছে। সো এই জন্যই বলেছে যে হাই স্ট্রেংথ বোল্টস আর ইনস্টলড টু সাচ এ ডিগ্রি অফ টাইটনেস দ্যাট দে আর সাবজেক্টেড টু এক্সট্রিমলি লার্জ টেনসাইল ফোর্সেস। ফর এক্সাম্পল, the initial tension in a 5 by 8 inch diameter group A bolt can be as high as 19 kips. তার মানে আমি এই যে গ্রুপে বোল্টে 5 by 8 ইঞ্চ ডায়ামিটারে যদি একটা বোল্ট নেই, তাহলে এটাতে এমন ভাবে টাইট করা যায় যাতে অ্যাক্সিয়াল টেনশন এটা আসলে যে 19 কিপস পর্যন্ত যাওয়া সম্ভব। A complete list of minimum tension values for those connections in which a minimum tension is required is given in AISC table J31 minimum bolt pretension. তো আমরা এই যে স্লিপ ক্রিটিক্যাল কানেকশন বিশেষ করে সেখানে দেখবো যে আমরা যদি কোনো ধরনের স্লিপেজ অ্যালাউ করতে না চাই, বিয়ারিং টাইপ কানেকশন তৈরি করতে হলে আমরা জানি যে কানেকশনে বোল্টের ডায়ামিটারের তুলনায় হোলের ডায়ামিটার 1/16 ইঞ্চ বেশি থাকে। তার মানে এখানে দেখো, বিয়ারিং হওয়ার পূর্বেই, তার মানে আমার বোল্টটা কানেক্টেড পার্টের সাথে কন্ট্যাক্টে যাওয়ার পূর্বে কিন্তু 1/16 ইঞ্চ মুভ করতে হবে, ফাঁকা স্থান পূর্ণ করতে হবে, তারপরে বোল্টের সাথে কানেক্টেড এলিমেন্টের কন্ট্যাক্ট হবে, তার মানে বিয়ারিং হবে এবং সেখানে শেয়ারিং আসবে আর কি। তো আমি যদি এই বিয়ারিংটা অ্যালাউ করতে না চাই, এবং শেয়ারিং অফ ওয়েল বোর্ড যদি এলাও না করতে চাই, এক কথায় মানে আমরা ওইটা আসলে চাই না, বরং আমরা চাই যে কানেকশন যেন মুভ না করে কোনোভাবে, এই কানেকশন স্লাগ যেটা আছে এটা আমরা এলাও করতে চাই না। বিশেষ করে ব্রিজ এটা আসলে করা হয়, ঠিক আছে। ব্রিজে আমরা এটা করতে চাই না, তখন আসলে এই স্লিপ ক্রিটিক্যাল, তার মানে স্লিপ হতে দিব না, কানেকশন স্লিপ হতে দিব না, সেরকম করে আমরা ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে আসলে বিয়ারিং ও হয় না, শিয়ারিং ও হয় না বোল্টের, বরং এই বোল্টের টেনশন থেকে দেখো আমরা এই যে নিচের ফিগারটা বুঝতে পারি। আমরা এই বোল্টের মধ্যে যদি হিউজ পরিমাণের ফোর্স আসলে দুই পাশ থেকে ডেভেলপ করাই, তাহলে কি হবে, এই বোল্ট আর নাট আসলে এই দুইটা কানেক্টেড এলিমেন্টের এই সার্ফেসে আসলে হিউজ অ্যামাউন্টের অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স দিবে। আর এই দুই সার্ফেসের মধ্যে যে রাফনেস আছে সে তার মাধ্যমে আসলে এখানে তাহলে ফ্রিকশন ফোর্স ডেভেলপ করবে, ঠিক আছে, কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করলো। তো এই ফ্রিকশন ফোর্সই আসলে আমার এই এক্সটার্নাল ফোর্স ক্যারি করবে বেসিক্যালি। এটাই হচ্ছে
স্লিপ ক্রিটিক্যাল কানেকশনের কনসেপ্ট, ঠিক আছে। তো যখন দেখো এই ফ্রিকশনের তুলনায় অ্যাপ্লাইড ফোর্সটা বেশি হয়ে যাবে, তখন আসলে এখানে স্লিপ হবে, তারপর এটা বিয়ারিং এবং শিয়ারিং হবে। তো আমরা যদি সেটা না চাই, এই যে স্লিপ ক্রিটিক্যাল, তার মানে স্লিপ হতে দিব না, আমরা এই কানেকশন লুজ, মানে কানেকশনে মুভমেন্ট হতে দিতে চাই না, যেটা আমরা যে 7.6 আর্টিকেল আলোচনা করবো পরের ক্লাসেই, সেখানে আসলে এটা লাগবে, যে তাহলে আমাকে এই ফ্রিকশন ফোর্স ডেভেলপ করাতে হলে কি পরিমাণের এই অ্যাক্সিয়াল কম্প্রেশন, মানে প্লেটের এক্সার্ট করতে হবে, যেটা আসলে বোল্টের টেনশন থেকে আসবে। তো তাহলে আমাকে এই নাট দ্বারা বোল্টটা কেমন ভাবে টাইট করতে হবে যাতে এই টেনশন ফোর্সটি ডেভেলপ করা সম্ভব হয়, এবং সারফেস রাফনেসের উপরে ডিপেন্ড করে ফ্রিকশনাল ফোর্স এফ যেটা আসবে সেটার জন্য এই শিয়ার ফোর্স বা এই এলিমেন্টের ফোর্স পি ক্যারি করার জন্য সাফিসিয়েন্ট হয়, ঠিক আছে। তো তাহলে এই যে যে টেনশনটা ডেভেলপ করাতে হচ্ছে হাই স্ট্রেন্থ ভোল্টে, এটা আসলে সম্ভব নর্মাল স্ট্রেন্থ ভোল্ট, তার মানে A307 ভোল্টে এই প্রিটেনশনের মাধ্যমে কোনো কিছু করা অ্যালাউড না, এক কথায় প্রিটেনশন অ্যালাউড না নর্মাল স্ট্রেন্থ ভোল্টের জন্য। শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি ভোল্টের জন্যই এই প্রিটেনশন অ্যালাউড, যেটার মাধ্যমে আমরা এই যে স্লিপ ক্রিটিক্যাল কানেকশন অর্জন করতে পারি। তো এখানে আমি যে টেবিল এআইএসসি টেবিল J31-এ দেখাতে চাই যে বিভিন্ন গ্রেডের ভোল্টের জন্য এবং বিভিন্ন ডায়ামিটার ভোল্টের জন্য টেনসাইল ফোর্স কত হতে হবে, যদি আমি আহ, আহ, এইটার ওই যে স্লিপ ক্রিটিক্যাল কানেকশন অর্জন করতে চাই। আমি এটা ওপেন করে রেখেছি, এটা যে টেবিল J31, যেটা এই কানেকশন চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার জে তে, পেজ নাম্বার 16119। দেখো এখানে বলা হচ্ছে মিনিমাম বোল্ট প্রিটেনশন ইন কিপস। তো এখানে বোল্ট সাইজ বাম পাশের কলামে দেওয়া আছে, মাঝখানের কলামে দেওয়া আছে গ্রুপ এ ভোল্টের জন্য, আর ডান পাশে দেওয়া আছে গ্রুপ বি ভোল্টের জন্য। এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে A325 ভোল্ট। আমরা তো এটা হচ্ছে জাস্ট মানে এক্সাম্পল স্বরূপ বলেছে। এখানে এই গ্রুপ এতে কিন্তু কয়েক টাইপের ভোল্ট আছে, গ্রুপ বি তে কয়েক টাইপের ভোল্ট আছে, আমরা আগের ক্লাসে দেখেছি। তো এখানে যদি আমি 1/2 ইঞ্চ ডায়ামিটারের বোল্ট চাই, তাহলে গ্রুপ এ বোল্ট হলে তাহলে দেখো তার মিনিমাম বোল্ট প্রিটেনশন হতে হবে 12 কিপ। তার মানে এমন ভাবে আমি টাইট করব যেন এই বোল্টের অ্যাক্সিয়াল টেনসাইল ফোর্স আছে 12 কিপ। আর গ্রুপ বি বোল্ট যদি হয় 1/2 ইঞ্চি ডায়ামিটারে, মিনিমাম প্রিটেনশন হচ্ছে 15 কিপ, ঠিক আছে। অনুরূপ ভাবে 1 ইঞ্চ ডায়ামিটারে বোল্ট যদি নেই, দেখো 51 কিপ, মানে হিউজ অ্যামাউন্টের ফোর্স কিন্তু, 51 কিলো পাউন্ড। আর যদি 1 ইঞ্চ ডায়ামিটারে গ্রুপ বি বোল্ট হয় তাহলে 64 কিলো পাউন্ড। 1/2 ইঞ্চ ডায়ামিটার 1.5 ইঞ্চ যদি হয়, দেখো 103 কিপ মিনিমাম প্রিটেনশন। এতটুকু প্রিটেনশন তোমাকে দিতেই হবে তাহলে স্লিপ ক্রিটিক্যাল কানেকশন অর্জন করতে। আর এটা হচ্ছে 148 কিপ, 48 কিপ ফোর্স, হিউজ অ্যামাউন্টের ফোর্স কিন্তু, ঠিক আছে। উপরেরটা কিপে দেওয়া আছে, নিচের ফিগারটা দেখো যেখানে মেট্রিক ইউনিটে দেওয়া, এই এটার এম মানে হচ্ছে এটা মেট্রিক ইউনিটে, তাহলে কিলো নিউটনে ফোর্স দেওয়া আছে। সো এই যে 16 মিলিমিটার ডায়ামিটার বোল্ট যদি হয় 91 কিলো নিউটন, যদি 30 মিলিমিটার ডায়ামিটার বোল্ট হয়, দেখো গ্রুপ এ ভোল্টের জন্য 326 কিলো নিউটন, আর গ্রুপ বি ভোল্ট হলে 408 কিলো নিউটন। এনিওয়ে, তাহলে আমরা এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি যে এই বোল্টের ডায়ামিটার এবং বোল্টের গ্রুপ, গ্রুপ এ নাকি গ্রুপ বি, তার উপরে ডিপেন্ড করে মিনিমাম পোটেনশিয়াল অ্যাসাইন করা আছে। আমি যখন ফিল্ডে এটা ইউজ করব, যদি আমি স্লিপ ক্রিটিক্যাল কানেকশন চাই, তাহলে ওই ডায়ামিটার এবং এই গ্রুপ, কোন গ্রুপের বোল্ট ব্যবহার করছে তার উপরে ডিপেন্ড করে এই টেবিল থেকে নিয়ে আমাকে এতটুকু প্রিটেনশন ওই ভোল্টে এনশিওর করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এতটুকু টেনশন ওই ভোল্টে এসেছে, সেটা আমি এনশিওর করব কি করে, এটাই হচ্ছে প্রশ্ন। তো সেই জন্য আমাদেরকে কয়েকটা ইনস্টলেশন মেথড দেওয়া আছে, যেখান থেকে আমি এনশিওর হতে পারবো যে এতটুকু প্রিটেনশন ওই ভোল্টে অর্জিত হয়েছে, ঠিক আছে। ফার্দার আমরা আরো যদি এখানে পড়ে আগাই, তো ইচ ভ্যালু ইজ ইকুয়াল টু 70% অফ দ্য মিনিমাম টেনসাইল স্ট্রেংথ অফ দ্য বোল্ট। তার মানে এই যে এফ ইউ, যেটা বোল্টের এফ ইউ আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, তার হচ্ছে 75%, 70% হচ্ছে এটার এই যে মিনিমাম প্রিটেনশন। The purpose of such a large tensile force is to achieve the clamping force illustrated in figure 7 on 2। এই যে নিচে যে ফিগার দেখালাম, such bolts are said to be fully tension, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে বোল্টের মাধ্যমে আমরা বোল্টের ভিতরে যে টেনশন ফোর্সটা ডেভেলপ করাবো এই যে নাট টাইটের মাধ্যমে, তাহলে বোল্টের ইলংগেশন হবে, ইলংগেশন হলে বোল্টটা দেখো ইন্টেরিয়র সারফেসে যে অ্যাক্সিয়াল ফোর্স এন ডেভেলপ করবে, এন অ্যাপ্লাই করবে। তো এই দুইটা সারফেসের মধ্যে, এই দুইটা কানেক্টেড এলিমেন্টের মধ্যে যদি সারফেস রাফনেস থাকে, মিল থেকে যেটা স্টিল সারফেস প্রডিউস হয়ে আসে,
সেটাকে আসলে ক্লাস এ ফেইং সারফেস বলে, FAYING, ফেইং সারফেস। সম্ভবত এইটাই হচ্ছে জাস্ট মিল মিল স্কেল যদি থাকে, আমি যদি ভুল না করি, এটাকে বলে ক্লাস এ ফেইং সারফেস। আর এছাড়াও আমরা এই যে এটাকে সারফেস রাফ করে সারফেস রাফনেস আরো বাড়িয়ে নিতে পারি, তার মানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট এখানে আরো বেশি হবে। তাহলে আমরা জানি যে ফ্রিকশনাল ফোর্স F ইকুয়াল টু হচ্ছে এই যে সারফেস রাফনেস কোএফিসিয়েন্ট মিউ, that is the coefficient of static friction between the connected parts। আর n হচ্ছে এই যে বোল্ট প্রিটেনশন, যেটা মানে n হচ্ছে অ্যাক্সিয়াল নর্মাল ফোর্স অন দ্য সারফেস, যেটা আসলে বোল্ট প্রিটেনশনের ইকুয়াল, ঠিক আছে, n ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে এখানে কতটুকু ফ্রিকশন ফোর্স ট্রান্সফার করা সম্ভব সেটা আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছি। তো এটা আসলে এই যে দেখো পি আসলে এফ এর, যদি আমি পিটা এফ এর চেয়ে কম রাখি তাহলে এটা স্লিপ ক্রিটিক্যাল হবে, আর যদি পি এফ এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটা এই যে স্লিপেজ হবে, এবং আলটিমেটলি স্লিপিং এর পরে তোমার হচ্ছে যে বিয়ারিং এখন শেয়ারিং এরগুলোর মাধ্যমে লোড ট্রান্সফার হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন কানেকশন আমরা স্লিপ ক্রিটিক্যাল কানেকশন করতে চাই, সেটার ডেফিনিশন আমরা একটু পরে আসবো। সরি, সেটা টেবিল বা স্পেসিফিকেশন বিএনবিসি তেও আছে কোথায় আমি দেখাবো, আর এআইসি তো কোথায় আছে দেখাবো। সো এখানে আলোচনায় যেটা শেষ করতে চাই সেটা হলো এন হচ্ছে মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য কানেক্টেড পার্টস, এন্ড এন ইজ দ্য নরমাল কম্প্রেসিভ ফোর্স অ্যাক্টিং অন দ্য inner surfaces. The value of n mu will depend on the surface conditions, right? On the surface conditions of the steel, for example, whether it is painted or whether rust is present. সারফেস স্মুথনেস যত কম হবে, মানে সারফেস রাফনেস যত বেশি হবে, ফ্রিকশন কোএফিসিয়েন্ট তত বেশি হবে, আমরা এটা জানি। Thus, each bolt in the connection is capable of resisting a load P equal to F, even if the bolt shank does not bear on the connected part. Remember, আমরা কিন্তু যে হোলের ডায়ামিটার বোল্টের তুলনায় 1/16 বেশি করি। ইনিশিয়াল আমি যখন টাইট করছি তখন কিন্তু তারা হয়তো কন্ট্যাক্টে নাই, বা থাকলেও কিন্তু একটা অন্যটার সাথে বেয়ার করছে না, এই ফ্রিকশনের মাধ্যমে ইনিশিয়ালি ফোর্স ট্রান্সফার হবে। যখন এই ক্লাম্প ফোর্স ফ্রিকশন ফোর্স ওভারকাম হবে, তারপরে আসলে বিয়ারিং শেয়ারিং হবে আর কি। As long as frictional force is not exceeded, there is no bearing or shear. If P is greater than F and slippage occurs, shear and bearing will then exist and will affect the capacity of the connection. সো আমি যে কোথায় কোথায় স্লিপ ক্রিটিক্যাল কানেকশন করতে হবে, তার মানে কোথায় যে প্রিটেনশন প্রয়োজন, কোথায় প্রিটেনশন প্রয়োজন না, সেটার আলোচনায় আসবো। জাস্ট ইনিশিয়ালি আমি বলি যে বিয়ারিং টাইপ কানেকশন, যেখানে আমরা যে বিয়ারিং শেয়ারিং চাই সেখানে আসলে প্রিটেনশনের প্রয়োজন নাই হাই স্ট্রেন্থ বোল্ট হলেও। তো যেখানে স্লিপ ক্রিটিক্যাল কানেকশন চাই, স্পেশালি যে ব্রিজ যেখানে আসলে ফেটিক লোডিং হয়, মানে কম স্ট্রেসের লোড কিন্তু অনেক বেশি টাইমস আসায়, একটা গাড়ি এখন আসছে, 1 সেকেন্ড পরে নাই, 1 সেকেন্ড পর আরেকটা গাড়ি আসছে, 1 সেকেন্ড পর আরেকটা গাড়ি আসছে, এভাবে ব্রিজে কিন্তু লোড রিভার্সাল খুব বেশি হচ্ছে। লোড রিভার্সাল না, বরং লোড ইন্টেন্স লোড ফ্রিকোয়েন্সি অনেক বেশি, মানে স্মল ম্যাগনিটিউডের লোড অনেক বেশি বার অ্যাপ্লাইড হয়, তাহলে আমরা জানি যে ফেটিক হয়। তার মানে কম স্ট্রেসেই বেশি সংখ্যক বারে লোড আসলে এটা অল্প লোডেই কিন্তু ফেল করতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই যে বিয়ারিং শেয়ারিং না চেয়ে কানেকশন ফেলে যেতে না হয়, সেখানে আমরা এই স্লিপ ক্রিটিক্যাল কানেকশন করতে পারি, যেটা নেক্সট লেকচারে আরো ডিটেইল আলোচনা করব। এছাড়া আরো কিছু কিছু জায়গা আসলে স্লিপ ক্রিটিক্যাল না হলেও অ্যাটলিস্ট প্রিটেনশন প্রয়োজন, সেটা এই এআইএসসি তে যেমন বলা আছে, বিএনবিসি তে স্পেসিফিক বলা আছে। আমি সেখানে আসলে হাইলাইট করে দেখাবো, কারণ এগুলো ভেরি ইম্পর্টেন্ট যারা স্ট্রাকচারাল ডিজাইন করে তাদের জন্য, যে কোথায় আমার স্লিপ ক্রিটিক্যাল কানেকশন না হলেও হাই স্ট্রেন্থ ভোল্টে প্রিটেনশন প্রয়োজন। সবগুলাতে নয়, কোথায় কোথায় প্রয়োজন সেটা আমরা দেখবো টেবিল আকারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে এই প্রিটেনশনটা কিভাবে অর্জন করতে পারি, হাউ দিস হাই টেনশন অ্যাকুরেটলি হাউ ইজ দিস হাই টেনশন অ্যাকুরেটলি অ্যাচিভড। তো এটার জন্য এআইএসসি তে এক্স্যাক্টলি এই 4টা মেথডই বলা আছে, এখানেও সেই 4টা মেথড দেখানো হবে। দেখো, there are currently 4 authorized procedures for the installation of high strength bolts. 4টা allowed authorized procedure আছে। তো এখানে 4টা আমি এক্সপ্লেইন করব। যদিও বা আমি 3 নাম্বারটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই, এখনো বুঝি না, কিন্তু আমি একটু ফিগারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। হয়তো ইউটিউবে কিছু লেকচার দেখলে বোঝা যাবে, আমি এটা দেখি নাই। অন্য 3টা মোটামুটি ক্লিয়ার, যেগুলো কিভাবে করা হয় আশা করি তোমাদের এক্সপ্লেন করলে তোমরাও বুঝবে। তো নাম্বার 1 মেথড হচ্ছে টার্ন অফ দ্য নাট মেথড। বুঝতেই পারছো, নাটকে আমি জাস্ট এই যে টার্ন অফ করব। আমি যদি মনে করো একটা নাটকে 1/4 রোটেট করাই, তাহলে তো
সেটা বোল্টটাকে আরো একটু ইলংগেট করবে, তাহলে সেখানে ওই করেসপন্ডিং ইলংগেশনের জন্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে বা ফোর্স ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম থেকে আমি কত ফোর্স আসছে সেটা বের করতে পারবো। তো এটা সিম্পল মেথড। মানে এটার ব্যাপারটা হলো, দেখো এখানে সর্বশেষ সেন্টেন্সটা খুব ইন্টারেস্টিং, যে ইন স্পাইট অফ অল দ্য আনসার্টেনিটিস এন্ড ভেরিয়েবলস ইনভলভড, দ্য টার্ন অফ দ্য নাট মেথড হ্যাজ প্রুভ টু বি রিলায়েবল অ্যান্ড সারপ্রাইজিংলি অ্যাকুরেট। তো যদিও বা এটা আসলে নাট টাইট দিয়ে আমি কতটুকু বুঝতে পারবো, এটা এতটা রিলায়েবল মনে নাও হতে পারে, কিন্তু দ্যাটস মোস্ট অ্যাকুরেট এন্ড রিলায়েবল। সো আমি এটা এই মেথডটা এক্সপ্লেন করতে চাই। দিস প্রসিডিউর ইজ বেসড অন দ্য লোড ডিফরমেশন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্যাসেনার and the connected parts. One full turn of a nut corresponds to a fixed length of travel along the bolt threads, which can be correlated, to the elongation of the bolt. তার মানে আমি যখনই নাট রোটেট করাচ্ছি, তাহলে সার্টেন অ্যামাউন্টে থ্রেডে এটা প্রবেশ করছে এবং বোল্টটাকে আসলে ইলংগেট করছে। তো আমি যদি এটা ফোর্স ডিসপ্লেসমেন্ট থেকে যে করেসপন্ডিং ইলংগেশনের জন্য অ্যামাউন্ট অফ ইলংগেশনের জন্য করেসপন্ডিং ফোর্স ফোর্স গ্রাফ থেকে বের করতে পারি, তাহলে কতটুকু ফোর্স এই বোল্টে আসছে আমি কিন্তু সেটা নির্ণয় করতে পারি। The stress strain relationship for the bolt material can then be used to compute the tension in the bolt. আমি স্ট্রেন থেকেও স্ট্রেস পেতে পারি, তাহলে ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ওই বোল্ট স্ট্রেসকে গুণ করলে তো আমি বোল্ট টেনশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, so এটা হচ্ছে সিম্পল মেথড ফর এনি সাইজ এন্ড টাইপ অফ বোল্ট, therefore the number of turns of the nut required to produce a given tensile force can be computed. Table 8.2 in the high strength bolt specification, যেটা আসলে যে আরসিএসসি কমিটি, মানে এএসসি যে কমিটি আর কি, সেটাই সেটাতে আসলে দেওয়া আছে, এখানে দেওয়া নাই। gives the required nut rotation for various bolt sizes in terms of the ratio of length to diameter. তো এটা আমি আসলে শুরু করব কোথা থেকে? দেখো আমি যে টাইটেনিংটা শুরু করছি সেটা কোথা থেকে? প্রথমে আসলে নাটটাকে হাত দিয়ে টাইট করে আসলে স্নাগ টাইট পজিশনে নিয়ে আসতে হবে। এখানে একটা টার্ম আছে, দেখো এই যে স্নাগ টাইট। স্নাগ এটার মিনিং কি আসলে, এটা এই সেন্টেন্স আমরা বুঝতে পারবো। দ্য স্পেসিমেন দ্য স্পেসিফাইড রোটেশন ইজ ফ্রম এ স্নাগ পজিশন। আবারও পড়ছি, দ্য specified rotation is from a snug position, with snug being defined as the tightness necessary to bring all elements of the connection into firm contact. তার মানে আমি দুইটা এলিমেন্টকে যদি একটা নাট বোল্ট দ্বারা কানেক্ট করতে চাই, তাহলে নাটটাকে এমন পরিমাণে হাত দিয়েই টাইট করব যেন ওই দুইটা এলিমেন্ট মোটামুটি টাইট পজিশন আছে, ফার্ম কন্ট্যাক্টে আসছে। হাত দিয়েই করা হয়, এটা রেঞ্জ দিয়েও করা হয় না, কানেকশনে জাস্ট মোটামুটি ফার্ম কন্ট্যাক্টে নিয়ে আসার জন্য, মানে কোনো গ্যাপ থাকবে না সেরকম। তো এই অবস্থায় নিয়ে আসবো, এরপর এটাকে যে নাট নাট রেঞ্জ দিয়ে আমি ধরো টাইট দিতে থাকলাম, তাহলে কয়টা কয় টার্ন আমি রোটেট করেছি। টার্ন মানে তো পাক, মানে যে কত ডিগ্রি, 360 ডিগ্রিতে ওয়ান টার্ন হয়। তো কয় টার্ন আমি এই নাটটাকে রোটেট করেছি, সেই না সেই সংখ্যা থেকে আমি ওই যে সেই সংখ্যা, তার মানে তার তার রেসপেক্ট আমি তাহলে এই থ্রেডের সাইজ, পিচ ইত্যাদির উপরে নির্ভর করে আমি তাহলে ভোল্টেজ ইলংগেশনটা পাবো। সেই ইলংগেশন থেকে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে আমি আসলে ফোর্স ক্যালকুলেট করতে পারবো। তো এটা হচ্ছে সিম্পল মেথড। আবারও বলছি যে এটা অনেকটা ইনঅ্যাকুরেট মনে হতে পারে, কিন্তু সারপ্রাইজিংলি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকুরেট মেথড। সেকেন্ড মেথড হচ্ছে ক্যালিব্রেটেড রেঞ্জ টাইটেনিং। এইটার কি আসলে, এটার জন্য আসলে টর্ক রেঞ্জ ব্যবহৃত হয়, এই যে টর্ক রেঞ্জ বলে। Torque wrenches are used for this purpose. The torque required to attain a specified tension in a bolt of a given size and grade is determined by tightening this bolt in a tension indicating device. This calibration must be done daily during construction for bolts of each size and grade. তার মানে আমার এই যে এটা একটা মেশিন, আমি তোমাদেরকে ফিগারও দেখাবো, একটা 1 মিনিটের ভিডিও দেখাবো যে এই ক্যালিব্রেটেড রেঞ্জ মানে টর্ক রেঞ্জ কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি কত টেনশন এখানে চাই, ফর এক্সাম্পল আমি যদি 20 কিলো নিউটন টেনশন চাই বা 20 কিপ বা 19 কিপ টেনশন চাই ইন দা বোল্ট, তাহলে তার জন্য আমার কত টর্ক লাগবে, কত টর্ক দিয়ে লাগবে, সেইটা আমি আসলে টর্ক রেঞ্জে সেট করতে পারি। ঠিক আছে, এটা ক্যালিব্রেশন চার্ট থাকবে, সেখান থেকে আসলে এই ওই সার্টেন টেনশন, ধরো 19 কিপ অর্জন করার জন্য কতটুকু
টর্ক লাগবে, সেটা আমি ওই মেশিনে আসলে সেট করে এরপরে যখন টাইট করব, টর্ক তার চেয়ে বেশি হয়ে গেলে এটা অটোমেটিক ছেড়ে দিবে। আমি জাস্ট একটা ফিগার দেখাই যে টর্ক রেঞ্জটা আসলে কেমন। আমি যদি এখানে তোমাদের ফিগারটা দেখাই, দেখো টর্ক রেঞ্জ দেখতে অনেকটা হচ্ছে এই যে এখানে আমি গুগল থেকে বের করে রেখেছি। আমি একটা যদি ওপেন করি তাহলে এখানে দেখো দেখা যাচ্ছে। তো এটার আসলে এই যে এই এন্ড যেটা, এই এন্ড আমার কার্সর যেখানে আছে এখানে আসলে এই টর্ক ইন্ডিকেটিং স্কেল দেওয়া, এটা এটা এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি রোটেট করে টর্ক চেঞ্জ করা যায়। যে আমার তাহলে ফর এক্সাম্পল যদি 20 কিপের জায়গায় 10 কিপ দরকার হয়, তাহলে তো টর্ক আগের তুলনায় অর্ধেক লাগবে। তো সেক্ষেত্রে আমি এইটা কমিয়ে এখানে নিয়ে আসতে পারবো, এমন ভাবে সেট করবো যে হচ্ছে যদি আমি বেশি টর্ক অ্যাপ্লাইও করি তাহলে এটা অটোমেটিক ছেড়ে দিবে আর কি, ঠিক আছে। তো এটার একটা ভিডিও জাস্ট 1 মিনিটের আছে, আমার মনে হয় সাউন্ড সহ দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবা। A torque wrench is used to tighten up nuts and bolts to a specific torque setting. You don't want to over-tighten the nut or bolt and destroy the threads, or not enough that the nut or bolt just simply comes off in use. Today we're going to use one of the click types of torque wrenches. So we're going to tighten up one of the wheel nuts on my Passat. First thing you need to do is loosen off the tightener, and then you can adjust the setting. We need a setting of 120 on the torque wrench. However, the closest one we can see is 112. So we'll keep turning the end until this 0 lines up with this line here, but at the mark of 112. There you have it. That's 112, but we need 120. So what we'll do is we'll add 8 to that. So we'll turn that middle bit to 8, and that's 112 plus 8, which is 120. And obviously if you go down one, that's 119, and so on. Then when you're at the right setting, tighten up the end so there'll be no movement. You can hear the click, so you know you're at the right torque setting. এখানে খেয়াল করেছো কিনা যে দুইটা ক্লিক শব্দ হয়েছে, তার মানে এক্সকিউজ মি, ওই টর্কে আসলে এটা আহ, 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 এই পরিমাণ টর্ক ওখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর ওই যে ক্যালিব্রেশন চার্ট থেকে আমি আসলে এই প্রথম যে টর্কটা সেট করেছি 120 কিলো নিউটন ফর এক্সাম্পল, এটা কত টেনশনের জন্য সেটা এই ক্যালিব্রেশন চার্ট থেকে আসলে পাবো। তো এইভাবে আসলে টর্ক রেঞ্জ ব্যবহার করে আমরা টেনশন হাই স্ট্রেন্থ বোল্ট ইনস্টল করতে পারি এবং বুঝতে পারি যে এতে প্রিন্টেশন যা দরকার সেটা ইনস্টল করা হয়েছে। থার্ডটা, এটা হচ্ছে টু স্টক টাইপ বোল্টস। তো এটা দেখতে কেমন আমি একটু গুগল থেকে তোমাদের দেখাতে চাই, এখানে আমি বের করে রেখেছি টু স্টক টাইপ বোল্টস। এই যে এটাতে যেমন দেখা যাচ্ছে, আহ, এটা আবার বড় আকার ওপেন হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে একটা অ্যাপ্লাইড বোল্টিং টেকনোলজি কোম্পানি আসলে এখানে বলা আছে, ইনস্টলেশন মেথডও বলা আছে, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ইত্যাদি ইত্যাদি বলা আছে। এখানে আসলে কি হয় যে স্প্লাইন এন্ড হচ্ছে এটা, এটা এটা হচ্ছে নেক, এটা হচ্ছে নাট, এখানে একটা ওয়াশার থাকে, এটা হচ্ছে বোল্ট, এটা হচ্ছে বাটন হেড। তো এখানে আমি একটু এক্সপ্লেন করতে চাই যে এখানে কি হয়। আহ, যদি আরো দেখি, বেসিক্যালি এই যে দেখো, আরো ডিটেইল দেখলে আসলে দেখতে এরকম হবে। এই যে এটাকে বলে হচ্ছে স্প্লাইন এন্ড, এখানে হচ্ছে যে থ্রেড থাকে, এটা নাট, এটা ওয়াশার, আর এখানে হচ্ছে এই যে হেড আছে, ঠিক আছে। তো এটা কিভাবে ইনস্টল করে? These are specially designed bolts that must be installed with specially designed power wrenches. এটা আসলে রেঞ্জ রেঞ্জ ইলেকট্রিক পাওয়ার দিয়ে রেঞ্জ ড্রাইভ করা যায়। আমি আমার পিএইচডি ওয়ার্ক ইউজ করেছি এটাকে, কি বলতো, পাওয়ার রেঞ্চই বলে, এক্স্যাক্টলি পাওয়ার রেঞ্চই বলতো। আর the bolts have splined ends over which an inner socket of the wrench fits. As the outer socket tightens the nut, the inner socket turns the splined end of the bolt in the opposite direction. The wrenches are calibrated for the size and strength of the bolt, and when the required tension is reached, the end twists off. This makes inspection of the installation particularly easy. In a Group A category, the ASTM designation is F1852, same as 1325. In the Group B category, the designation is F2280, same as N and A490.
তো এটারও ইউটিউব ভিডিও আমরা দেখতে পারি, যদি দেখি যে টুইস্ট অফ বোল্ট, রাইট, নাকি কি নাম, টুইস্ট অফ টাইপস বোল্ট। এই যে এখানে ইনস্টলেশন দেওয়া আছে, আসলে এক্সপ্লেইনও করা আছে, আমরা চাইলেই একটু দেখে নিতে পারি। এটাতে কোনো সাউন্ড নাই, আমার মনে হয় তারপরে বোঝা যাবে। দেখো এটা আসলে যে কিভাবে ইনস্টল করা হয় এখানে সেটা দেখানো হচ্ছে, এবং একটা স্ল্যাব জয়েন্টেই, ঠিক আছে। তো এটা একটা পাওয়ার রেঞ্জ, এখানে ইলেকট্রিক পাওয়ারে আসলে এটা রোটেট করে, এবং এটা যেটা আসলে হাত দিয়ে টাইট করা সম্ভব না, সেখানে এই ধরনের পাওয়ার রেঞ্জ ব্যবহৃত হয়। আর এখানে যে মেকানিজমটা দেখানো আছে, দেখো এটা রোটেট করতেছে, নাটকে রোটেট করাচ্ছে, অথচ এইটা কিন্তু উল্টা দিকে ঘুরছে, এবং এটাই যে আলটিমেটলি এই পার্টটা কিন্তু টুইস্ট অফ হয়ে গেল, মানে পড়ে গেল, দেখো। তো আমার মনে হয় এটা যে যখন খুলে আসছে, তার মানে বোঝা গেছে যে ওই পরিমাণের টেনশন এখানে আসলে ডেভেলপ করেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে, oops, এখানে আরো অনেক ভিডিও আছে, আমি এগুলা দেখাতে চাই না, তোমরা যারা ইন্টারেস্টেড তারা একটু ইউটিউব থেকে দেখে নিতে পারো। তো এভাবেও আমরা হাই স্ট্রেন্থ বোল্ট ইনস্টল করতে পারি, এবং এটার যে ক্যাটাগরি কিন্তু এই F1852, F2280। আমার যতদূর মনে হচ্ছে যে পরেরটা সম্ভবত বিএনবিসি তে নাই, মানে আমি জানি না, ভুল করে না, হয়তো ইচ্ছা করে বাদ দিয়েছে। আমরা আবার দেখবো বিএনবিসি তে এটা আছে কি নাই আর কি। আমি একটা গ্লান্স যা দেখেছি মনে হলো F2280 এটা ইনক্লুড করা হয়নি। এরপরে 4 নাম্বার হচ্ছে ডিরেক্ট টেনশন ইন্ডিকেটরস। তো এটা খুব সিম্পল, এটাও মোটামুটি আহ, ওই প্রথমটার মতোই ম্যানুয়ালি করা যায়, আমরা পড়লে বুঝতে পারবো। The most common of these devices is a washer with protrusions on its surface. When the bolt is tightened, the protrusions are compressed in a portion to the tension in the bolt. আমি এই বোল্টটা একটু দেখাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো আমি এটা বের করে রেখেছি, যে ডাইরেক্ট টেনশন ইন্ডিকেটর। আমরা আসলে এরকম কিছু বোল্ট ইউজ করব। দেখো এই বোল্টটা, এটার উপরে যে প্রটিউশন আছে দেখতেই পাচ্ছ, এখানে আসলে ফিগার দিয়ে বোঝা যাবে না। এই এই যে যে ফিগারটা ধরো, এটাই যদি আমি দেখি, এইটার এই অংশটায় যে এই 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 পার্টটা আসলে একটু উঁচু হয়ে আছে, যেটাকে আমরা প্রটিউশন বলতে পারি। এটা বোথ বোথ সাইডে, টপ এবং বটম দুই সাইডে আছে। এবং এখানে যে কানেকশনটা দেখানো আছে, দেখো এই যে এই ওয়াশারের নিচে, বেসিক্যালি ওয়াশারের নিচে এখানে যে প্রটিউশন আছে। তো আমি যখন এই নাটকে টাইট করব, তাহলে এই প্রটিউশন আসলে আস্তে আস্তে কি হবে, এটা ফ্ল্যাট হয়ে যাবে, তার মানে এটার কম্প্রেশন হবে, ফ্ল্যাট হয়ে যাবে। তো এই ফ্ল্যাটেনিং এর অ্যামাউন্ট থেকে আমি আসলে এই কি পরিমাণের ফোর্স এখানে প্রয়োজন হয়েছে সেটা বের করতে পারি। তো when the bolt is tightened, the protrusions are compressed in proportion to the tension in the bolt. A prescribed amount of deformation can be established for any bolt, and when that amount has been achieved, the bolt will have the proper tension. তো আমি এই ক্যালিব্রেশনের মাধ্যমে আসলে বা টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি যে এই প্রোট্রুশন কতটুকু কম্প্রেসড হলে আমার ওই বোল্টে যে রিকোয়ার্ড টেনশন দরকার সেটা এসেছে। তো সেখান থেকে আমি তাহলে সেই পরিমাণে কম্প্রেস করলেই ধরে নিতে পারি যে এই বোল্টে এত পরিমাণ টেনশন, রিকোয়ার্ড টেনশন চলে আসছে। The deformation can be determined by measuring the gap between the nut or the bolt head and the undeformed part of the washer surface. Inspection of the bolt installation is also simplified when this type of direct tension indicator is used, as only a feeler gauge is required, ঠিক আছে। তো এই চারটা মেথডে আমরা দেখো হাই স্ট্রেন্থ বোল্ট ইনস্টল করতে পারি। কিন্তু এখন বেসিক প্রশ্ন হচ্ছে যে আমার সব ধরনের কানেকশনে কি এই হাই স্ট্রেন্থ বোল্টের প্রিটেনশন করার প্রয়োজন আছে কিনা? অ্যান্সার হচ্ছে নো। আমি যদি স্লিপ ক্রিটিক্যাল কানেকশন চাই তাহলে দরকার আছে, আর কিছু কিছু জায়গায় স্লিপ ক্রিটিক্যাল না হলেও আমাকে এই বোল্টে হাই স্ট্রেন্থ বোল্ট ইউজ করলে প্রিটেনশন আনতে হবে, সেটাতে আমি এখন যাচ্ছি। Not all high strength bolts need to be tightened to the full tension conditions. AISC J31 permits the bolts in some connections to be snug tight. আবারও দেখো কোথায় কোথায় আমি স্ন্যাক টাইট কানেকশন হাই স্ট্রেন্থ বোল্ট ইউজ করলেও ব্যবহার করতে পারবো, সেটা কোথায় দেওয়া আছে? AISC J31 এ। আমি এখন সেখানেই যাব। দিস ইনক্লুডস দিস ইনক্লুড বিয়ারিং টাইপ কানেকশনস,
মোস্ট টেনশন কানেকশনস, বিয়ারিং টাইপ কানেকশন আমরা এই পরের সেকশনে আলোচনা করব নেক্সট ক্লাসে। মোস্ট টেনশন কানেকশন যেটা যে সেকশন 7.8 আমরা নেক্সট তারপরে ক্লাসে আলোচনা শুরু করব। অ্যান্ড মোস্ট কম্বাইন্ড শিয়ার এন্ড টেনশন কানেকশন যেটা যে 7.9 সেকশন আলোচনা করা হবে। আর এছাড়াও কোথায় আহ, এই প্রিটেনশনিং এর দরকার সেটাও বলা আছে যে এআইএসসি যে 110 এ AIC J10 1 describes the connection for which fully tension bolts are required. তাহলে আমরা যাব হচ্ছে দুই জায়গায়, একটা J1.10 এ মানে আর্টিকেল J1.10 AIC ম্যানুয়ালে আর আর্টিকেল AIC J3.1। তো আমি এখানে ওপেন করে রেখেছি, এটাতে আমি আসলে যেতে পারি। এটা হচ্ছে টেবিল J31, এটা না, বরং আমাকে যেতে হবে এখন আর্টিকেল 3.1 এ, ঠিক আছে? তো এই যে দেখো আর্টিকেল J3 এরপরে 1 হচ্ছে এটা, তার মানে এই যে বোল্ট এন্ড থ্রেডেড পার্টস এর হাইয়েস্ট বোল্ট কোথায়, কোন কোন গ্রুপ, এবং এই গ্রুপে কে কোন কোন ধরনের আছে সবগুলো দেওয়া আছে। এখানে কি ধরনের সারফেস ব্যবহার করা হবে সেটাও বলা হয়েছে। দেখো, when assembled all joint surfaces including those adjacent to the washers shall be free of scale except tight mill scale. Bolts are permitted to be installed to the snug tight condition when used in, এই যে দেখো কোথায় কোথায় স্নাগ টাইট কন্ডিশন হাই স্ট্রেন্থ বোল্ট হলেও, এই যে হাই স্ট্রেন্থ বোল্টটি কিন্তু আমরা আলোচনা করছি এখানে। এই হাই স্ট্রেন্থ বোল্ট স্নাগ টাইট কন্ডিশন ইউজ করতে পারবো কোথায় কোথায়। নাম্বার 1, বিয়ারিং টাইপ কানেকশনস except as noted in section E6 or section J110। এই যে দেখো J110 আমি কিন্তু যাব। 2 নম্বর হচ্ছে টেনশন or combined shear and tension applications for group A bolts only, where loosening or fatigue due to vibration or load fluctuations are not design considerations। তো যদি ডিজাইন ফ্যাটিগ অথবা ভাইব্রেশন ডিজাইন কনসিডারেশন হয় সেখানে ওই যে স্লিপ ক্রিটিক্যাল কানেকশন ইউজ করতে হবে। The snug tight condition is defined as the tightness required to bring the connected plies into firm contact. Bolts to be tightened to a condition other than snug tight shall be clearly identified on the design drawings. তুমি যদি এখানে প্রিটেনশন চাও তাহলে অবশ্যই ডিজাইন বা ডিটেইল ড্রয়িং যেটা সেটাতে তোমাকে এটা ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে? এখানে যে চারটা মেথড ইউজ করা যাবে বলেছে, টার্ন অফ দ্য নাট মেথড নাম্বার 1, এই ডাইরেক্ট টেনশন ইন্ডিকেটর আমরা যেটা 4 নাম্বার ইউজ করেছি, টুইস্ট অফ টাইপ টেনশন কন্ট্রোল বোল্ট যেটা 3 নম্বরে ব্যবহার করেছি, ক্যালিব্রেটেড টেন্স মানে যে টর্ক রেঞ্জ যেটা 2 নম্বরে আলোচনা করেছি, অর অল্টারনেটিভ ডিজাইন বোর্ড। তো এখন আমরা যাব যে সেকশন J1.10 এ, ঠিক আছে? এইটারই উপরেই আছে, দেখো এই যে এখানে ওয়েল্ডেড কানেকশন আলোচনা করা, তার উপরে আছে দুই দুই ওয়েল্ডেড কানেকশন আলোচনা করেছে যে 2 তে আর কি। 3 তে আলোচনা করেছে প্লাগ, 3 তে ওই ওয়েল্ড গুলাই। এখন আমরা যাব হচ্ছে, আমি একটু ফাস্ট যাই এভাবে। 3 তে আলোচনা করা হয়েছে, সরি 1 এ আলোচনা করা হয়েছে জেনারেল প্রভিশন, যার 10 নম্বরে আছে হলো এই কোথায় কোথায়, এই যে দেখো এটার কোথায় কোথায় প্রিটেনশন ইউজ করতে হবে। জয়েন্টস উইথ প্রিটেনশন বোলস অর ওয়েলস শ্যাল বি ইউজড ফর দ্য ফলোইং কানেকশনস। দেখো বিএনবিসি তো আছে, আমি এটা দেখাবো। নাম্বার 1, column splices in all multi-story structures over 120 feet, that means 30 meter in height। তো তোমার স্ট্রাকচার যদি 120 ফিটের চেয়ে হাই হয় তাহলে সব কলাম স্প্লাইস, আমরা যে স্টিল কলাম এই যে স্প্লাইস করি, কলাম স্টিল কলাম কানেক্ট করি, সেখানে অবশ্যই প্রিটেনশন বোল্ট ইউজ করতে হবে। আর আবারও বলছি যে A307 বোল্ট কিন্তু সেক্ষেত্রে অ্যালাউড নয়, কারণ এটাতে প্রিটেনশন হয় না, তার মানে হাই স্ট্রেন্থ বোল্ট অবশ্যই আসতে হবে। তাহলে 125 ফিট বা 38 মিটারের চেয়ে হাই বিল্ডিং হলে কলাম স্প্লাইস গুলো তো অবশ্যই প্রিটেনশন বোল্ট ইউজ করতে হবে, এমনকি বিয়ারিং টাইপ কানেকশন হলেও। সেকেন্ড হচ্ছে কানেকশনস অফ অল বিমস এন্ড গার্ডার্স টু অল কলামস এন্ড এনি আদার বিমস এন্ড গার্ডার্স অন হুইচ দ্য ব্রেসিং অফ কলামস ইজ ডিপেন্ডেন্ট in structures over 125 feet, that means 30 meter in height। তাহলে বিম কলাম কানেকশনস অফ অল বিমস এন্ড গার্ডার্স টু কলামস, তার মানে বিম যদি কলামে কানেক্টেড হয় বা গার্ডার কলামে কানেক্টেড হয়, এছাড়াও যদি অন্য বিম এবং গার্ডার and other beams and girders on which the bracing of column is dependent। আমরা যে ব্রেসিং অনেক সময় বিমেও কানেক্ট করি, ঠিক আছে, যেমন শেভরন ব্রেসিং বা ভি ব্রেসিং, সেইগুলোর কথা এখানে বলা হচ্ছে।
সেখানেও প্রিটেনশন বোল্ট ব্যবহার করতে হবে। ইট ইজ রিকোয়ার্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে, শ্যাল বি ইউজ মানে এটা অবশ্যই ব্যবহার করতে হবে। ইন অল স্ট্রাকচারস ক্যারিং ক্রেনস অফ ওভার 5 টন, দ্যাট মিনস 50 নিউটন ক্যাপাসিটি, such as roof truss splices and connections of trusses to columns, column splices, column bracing, knee braces and crane supports। যেখানে 5 টনের বেশি ক্রেন আছে এবং সেক্ষেত্রে যে রুফ ট্রাস স্প্লাইস যদি হয় এবং কানেকশন যদি হয় কলাম কানেকশনস টু কলামস, তাহলে অবশ্যই প্রিটেনশন বোল্ট ব্যবহার করতে হবে। এমনকি কলাম স্প্লাইসেও, কলাম ব্রেসিং এও এবং নি ব্রেসিং এও, এমনকি ক্রেন সাপোর্টেও প্রিটেনশন বোল্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। Connections for the support of machinery and other live loads that produce impact or reversal of load। কোনো একটা মেম্বার যদি এরকম লোড রিভার্সাল প্রডিউস করে অথবা রোটেটিং মেশিনারি থাকে এক কথায়, সেক্ষেত্রেও প্রিটেনশন বোল্ট ব্যবহার করতে হবে। আর এই যে দেখো এই কথাটা আমি বলেছি, স্নাগ টাইটেন জয়েন্টস অর জয়েন্টস উইথ এসটিএম A307 bolts shall be permitted except where otherwise specified। যদি এরকম কোথাও না হয় তাহলে আমরা এটা S307 অথবা স্নাগ টাইট কানেকশন ব্যবহার করতে পারবো, প্রিটেনশনিং এর প্রয়োজন হবে না। এখন আমি একটু বিএনবিসি তো দেখাতে চেয়েছিলাম, সেটা একটু দেখাতে চাই। আমরা যেগুলাই পড়েছি দেখো, বোল্ট কানেকশনের জন্য যে ম্যাটেরিয়াল গ্রেড প্লাস আগের ক্লাসেও যা পড়েছি সবগুলো এখানে আসলে দেওয়া আছে। এই যে মিনিমাম বোল্ট প্রিটেনশন, বিএনবিসি আসলে এমকেএস ইউনিটে করা, এখানে জাস্ট কিলোনিউটনে বোল্ট দেওয়া আছে। A325 এর জন্য এই যে দেখো কত কিলোনিউটন লাগবে, A490 ভোল্টের জন্য কত কিলোমিটার লাগবে, প্রিটেনশনিং এর অ্যামাউন্ট, ভোল্টের সাইজ মিলিমিটার হলে সেই অনুযায়ী দেওয়া আছে, ঠিক আছে। আর হাই স্ট্রেংথ ভোল্ট হিসাবে আমি যেটা বললাম যে পরের দুইটা আসলে অ্যালাউড না, এরকম কোথায় যেন দেখলাম, এই লিস্টে আসলে এটা নাই। তো ওটাতে একটু পরে আসছি, আগে দেখে আসি আমরা এখানে। এই যে নরমাল নমিনাল স্ট্রেস অফ ফ্যাসেনার্স এন্ড থ্রেডেড পার্টস, এটা আগের ক্লাসে আলোচনা করেছি যে শিয়ার স্ট্রেস কতটুকু নেওয়া যাবে। এক্স্যাক্টলি এআইএস তে যা আছে এখানে জাস্ট এই এমপিএ তে মানে এমকেএস ইউনিটে ঠিক ওই টেবিলই এখানে রিপ্রোডিউস করা হয়েছে আমি বলবো, ঠিক আছে। এরপরে হোল ডায়ামিটার কত হবে সেটাও যেমন এখানে বলা আছে, এস ডিসটেন্স কত হবে সেটাও যে মিলিমিটার বা আহ, আহ, হ্যাঁ মিলিমিটারে দেওয়া আছে আসলে, ঠিক আছে। তো আহ, এখন হচ্ছে কোথায় হাই স্ট্রেন্থ বোল্ট অ্যালাউড আর কোথাও না, সেটা মনে হয় দেখাতে চেয়েছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই যে দেখো স্ট্রেন্থ ক্যালকুলেশনের ফর্মুলা গুলাও আসলে সেমই আছে, ঠিক আছে। যেখানে যে টেনশন এন্ড শিয়ার একসাথে আসবে সেখানে আমরা এই যে ফার্দার চ্যাপ্টার ফার্দার সেকশন আলোচনা করবো, এগুলো পরে আসবে। সিম্পল কানেকশনের ফর্মুলা গুলো এর আগে দেওয়া আছে। কোথায় যেন দেখলাম আমি, মাঝে মাঝে হারিয়ে যাই, আমি আসলে একটু আগেই পড়েছি, এখানে আবার ওয়েল চলে আসছে। বাট এনিওয়ে এক্স্যাক্টলি ওই লেখাগুলো বিএনবিসি তেও আছে, আমি এএসসি থেকে যেখানে যেগুলা পড়লাম যে এইগুলা এই জায়গাতে প্রিটেনশন হাই স্ট্রেন্থ বোল্ট ব্যবহার করতে হবে, বিএনবিসি তেও এক্স্যাক্টলি ওইগুলাই আছে। আহ, খুঁজে দেখতে পারো এখানে, এই চ্যাপ্টারেরই কোথাও আছে। এটা আসলে যে চ্যাপ্টার 10 পার্ট 6 এর, ঠিক আছে, পার্ট 6 এর স্ট্রাকচারাল ডিজাইনের চ্যাপ্টার 10 বিএনবিসি 2020-তে, যেখানে স্টিল স্টিল ডিজাইনের সব পেপার নিয়ে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার টাইটেলই হচ্ছে স্টিল স্ট্রাকচারস। তো আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। নেক্সট ক্লাসে আমরা স্লিপ ক্রিটিক্যাল কানেকশন ডিজাইন করব, এরপরে এক্সাম্পল সহই দেখব। এরপরে আমরা আসবো হচ্ছে ডিজাইন অফ কানেকশন, এবং কি এই যে এআইএসসির যে ডিজাইন এইড দেওয়া আছে সেগুলার ব্যবহার করে, যে টেবিলস ফর ভোল্ট স্ট্রেন্থ এগুলা ব্যবহার করে কিভাবে কানেকশন ডিজাইন করব সেখানে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো।